ওকালতি আমার পেশা, কিন্তু অ্যাথলেটিক্স আমার নেশা। 10টা-5টা চার দেওয়ালের মধ্যে ব্যস্ত থাকার পর শারীরিক কসরত করবার সময় কেবল পাই সন্ধেবেলায়। অফিস পাড়ার বদ্ধ পরিবেশ থেকে বেরিয়ে যখন হ্যামস্টেড বা হাইগেটের দিকে একটু উঁচু জায়গায় রাতের দিকে হাঁটতে যাই, তখন মুক্ত হাওয়া সেবনে শরীর মন দুই তাজা হয়ে ওঠে। এইরকমই এক সন্ধেবেলা এক নিরুদ্দেশ ভ্রমণের সময়ই আমার সঙ্গে ফেলিক্স স্ট্যানিফোর্ডের প্রথম আলাপ হয়। আর এই আলাপ থেকেই আমি আমার জীবনের সবচেয়ে রহস্যময় অভিজ্ঞতার আস্বাদ পাই। মাসটা ছিল এপ্রিল বা মে, সাল 1894। সেদিন হাঁটতে হাঁটতে চলে গেছি লন্ডনের প্রায় উত্তর সীমানায়। রাস্তার দুদিকে গাছের সারি আর বাংলো বাড়ি। বসন্তকালের মনোরম সন্ধ্যের আকাশ পরিষ্কার, চাঁদের আলোয় সব কিছুই খুব সুন্দর লাগছিল। আমি তখন বহু মাইল হেঁটে ধীরে সুস্থে চারদিক দেখতে দেখতে ফেরা শুরু করেছি। এক মনেই হাঁটছিলাম। হঠাৎ একটা বাড়ির দিকে আমার নজর গেল। বাড়িটা বেশ বড়, রাস্তা থেকে একটু পেছিয়ে, সামনে বেশ কিছুটা ফাঁকা জমি। এমনিতে বাড়িটা আধুনিক ঢঙে বানানো, কিন্তু আশেপাশের বাড়ির তুলনায় জৌলুসহীন। রাস্তার ধারের বাড়িগুলো সবই এক লাইনে দাঁড়িয়ে। শুধু এই বাড়িটার সামনের জায়গাটুকু খালি থাকায় বাড়িটাকে বেশ বেখাপ্পা লাগছিল। নিশ্চয়ই কোনো বড়লোক ব্যবসায়ীর বাগান বাড়ি ছিল এটা। শহর হয়তো তখনও এত দূর এসে পৌঁছায়নি। ধীরে ধীরে লন্ডন শহরের লাল ইটের বাড়ি অক্টোপাসের মতো এই অঞ্চলটুকুকেও গ্রাস করেছে। আরও কিছুদিনে হয়তো অক্টোপাস বাড়িটার সামনের ফাঁকা জমিটুকুকেও হজম করে নেবে, আর এখানে মাথা তুলবে বছরে 80 পাউন্ড ভাড়ার 1 ডজন ছোট ছোট বাড়ি। আমি যখন এই সব ভাবছি, তখন হঠাৎই একটা ঘটনা আমার মনকে অন্যদিকে ঘোরালো। ঘোড়ায় টানা 4 চাকার একটা নড়বড়ে গাড়ি ক্যাঁচ কোঁচ আওয়াজ করতে করতে দ্রুত বেগে ছুটে আসছিল। আর উল্টো দিকে দেখা যাচ্ছিল একটা সাইকেলের মলিন আলো। চাঁদের আলোয় ভেসে যাওয়া এই লম্বা রাস্তায় মাত্র 2টি বাহনই চলমান অবস্থায় ছিল। কিন্তু তবুও যেমন আটলান্টিকেও অনেক সময় জাহাজে ধাক্কা লাগে, ঠিক তেমনই আশ্চর্য নিপুণতায় গাড়িটার সঙ্গে সাইকেলের ধাক্কা লাগলো। দোষটা কিন্তু সাইকেল আরোহীরই। গাড়ির সামনে দিয়ে সে রাস্তা পার হতে গিয়েছিল এবং হিসেবে ভুল করে ঘোড়ার ধাক্কায় ছিটকে পড়ল রাস্তায়। উঠে দাঁড়িয়ে দাঁত খিচিয়ে সে তেড়ে গেল গাড়োয়ানের দিকে। তবে গাড়োয়ানও তাকে বেশ 2-4 কথা শুনিয়ে দিল। এই কথা কাটাকাটির ফাঁকে সাইকেল আরোহী ঘোড়ার গাড়ির নাম্বারটা টুকে নিতে ভুলে গেল, আর সেটা বুঝতে পেরেই গাড়োয়ান জোরে গাড়ি হাঁকিয়ে সেখান থেকে পালিয়ে গেল। সাইকেল আরোহী পড়ে থাকা সাইকেলটা তুলতে গিয়ে হঠাৎই বসে পড়ল আর যন্ত্রণায় অস্ফুট স্বরে আর্তনাদ করে উঠল। আহ উফ উফ, শয়তানটা পাটা ভেঙেই দিয়ে গেল আমার। আমি ছুটে ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, খুব লেগেছে? হ্যাঁ, উফ, মনে হচ্ছে গোড়ালিটা মচকে গেছে, খুব ব্যথা করছে। আপনার আপনার হাতটা একটু বাড়ান দেখি, ধরে দাঁড়ানোর চেষ্টা করি। সাইকেলের ম্লান আলোয় ওকে দাঁড় করাতে গিয়ে দেখলাম ভদ্রঘরের ছেলে। বয়স বেশি নয়, ছোট কালো গোঁফ আছে, চোখ দুটিও বড় বড় বাদামি রঙের, ভাঙা চোয়াল আর একটু নার্ভাস দেখতে। স্বাস্থ্য বিশেষ ভালো নয়, হয় পরিশ্রম নয় দুশ্চিন্তার ছাপ ওর মুখে পড়েছে। আমি ওর হাত ধরে টানতেই ও উঠে দাঁড়ালো, কিন্তু সঙ্গে সঙ্গে একটা পা মাটি থেকে তুলে নিল। ওই পাটা নাড়াতে গেলেই যন্ত্রণার আওয়াজ করছিল। উফ, পাটা মাটিতে ফেলতেই পারছি না। ও বলল, তুমি বয়সে অনেক ছোট, তোমাকে আর আপনি বলছি না। কোথায় থাকো? এই তো, এই বাড়িটাতেই, বলে মাথা নেড়ে ওই বড় অন্ধকার বাড়িটার দিকে দেখালো। রাস্তা পার হয়ে বাড়ির গেটে ঢোকার আগেই হতভাগা ঘোড়ার গাড়িটা আমায় ধাক্কা মারল। আমায় একটু কষ্ট করে বাড়ি অবধি পৌঁছে দিতে পারবেন? খুব সহজেই সেটা করা গেল। প্রথমে ওর সাইকেলটা গেটের ভেতর ঢোকালাম, তারপর ওকে ধরে কম্পাউন্ডারের ড্রাইভ দিয়ে নিয়ে গিয়ে হল ঘরের দরজার সামনে পৌঁছালাম। কোথাও একটুও আলো নেই, অন্ধকার।
নৈশব্দের জন্য মনে হচ্ছিল এই বাড়িতে কেউ কোনোদিন থাকেনি। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। বলে ও দরজার তালায় চাবি লাগানোর চেষ্টা করলো। আমি বললাম, না না, দাঁড়াও, আমি তোমাকে ঠিক মতো ঘরের ভেতর পৌঁছে দিই। ও মৃদু আপত্তি জানালেও এটা বুঝতে পারলো যে আমাকে ছাড়া ওর চলবে না। আমার হাত নিজের বাহুতে ধরে ও একদিকে হেলে এগিয়ে চলল। অন্ধকারে চোখ সরিয়ে নিতে নিতে বলল, এই যে ডান দিকের এই দরজাটা। আমি দরজাটা খুললাম, আর তক্ষুনি ও কোনো রকমে একটা দেশলাই জ্বালালো। টেবিলের উপর একটা বাতি ছিল, দুজনে মিলে সেটা জ্বালালাম। এখন আমি একদম ঠিক আছি, আপনি যেতে পারেন। শুভরাত্রি। এই বলে ও একটা চেয়ারে বসলো এবং প্রায় সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে গেল। আমি একটু দ্বিধায় পড়ে গেলাম, ছেলেটিকে এভাবে ছেড়ে যাই কি করে? ওকে দেখে মনে হচ্ছিল ও হয়তো মারাই গেছে। একটু পরে ওর ঠোঁটটা কেঁপে উঠল, বুকের একটু ওঠানামা দেখা গেল, কিন্তু ওর আধ বোঝা চোখ দুটি একেবারে সাদা। ওর শরীর ফ্যাকাশে লাগছিল। আমার একার পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন, তাই ঘন্টা বাজানোর দড়িটায় একটা টান দিলাম, আর বহু দূরে ঘন্টা বাজার আওয়াজও শুনতে পাওয়া গেল। কিন্তু কেউ এলো না। আস্তে আস্তে ঘন্টার আওয়াজ স্তব্ধ হয়ে গেল, অথচ কোনো মানুষের কথা বা পায়ের শব্দ শুনলাম না। একটু অপেক্ষা করে আবার ঘন্টা বাজালাম, কিন্তু ফলের কোনো হেরফের হলো না। নিশ্চয়ই কাছাকাছি কেউ আছে। এই ছেলেটি এই এত বড় বাড়িতে নিশ্চয়ই একা থাকে না। বাড়ির লোকদের ওর অবস্থা জানানো দরকার। তারা যদি ঘন্টার আওয়াজে সাড়া না দেয়, আমাকেই তাদেরকে খুঁজে বের করতে হবে। আমি বাতিটা হাতে নিয়ে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেলাম। যা দেখলাম তা বিস্ময়কর। পুরো হল ঘরটা খালি, সিঁড়িগুলো কার্পেটহীন এবং ধুলোয় ঢাকা। দেখলাম তিনটে দরজা, তিনটেই বড় বড় ঘরে যাওয়ার। তিনটে ঘরেই কার্পেট বা পর্দা নেই। ওপরে মাকড়সার জাল এবং দেওয়ালে স্যাঁটা পড়া দাগ। নিস্তব্ধ শূন্য ঘরগুলোতে আমার পায়ের আওয়াজের প্রতিধ্বনি শুনতে পাচ্ছিলাম। তারপর ভেতরের প্যাসেজের দিকে, রান্নাঘরের দিকে এগোলাম। এখানে অন্তত কাউকে পাওয়া যাবে, হয়তো আশেপাশের কোনো ঘরে কেয়ারটেকারকেও দেখতে পাবো। কিন্তু কোথাও কেউ নেই, সব খালি। হতাশ হয়ে আর একটি দালান ধরে এগোলাম, কিন্তু সেখানে অন্য বিস্ময় অপেক্ষা করছিল। দালানটা শেষ হয়েছে একটা বড় বাদামি রঙের দরজার সামনে, আর দরজার চাবির ফুটোর ওপর প্রায় 5 শিলিং মুদ্রার মাপের একটা লাল মোমের সিল লাগানো। সিলটা নিশ্চয়ই বহুকাল আগের, কারণ সেটি বিবর্ণ হয়ে গেছে এবং তার উপরে ধুলোর পলেস্তারা। দরজার দিকে তাকিয়ে ভাবছি ঘরের ভেতরে কি থাকতে পারে। এমন সময় শুনলাম কেউ ডাকছে, হ্যালো মিস্টার, কোথায় গেলেন মিস্টার? দৌড়ে গিয়ে দেখি ছেলেটি চেয়ারে বসে আছে। ঘরে আলো না থাকাতে ও বেশ অবাক হয়ে গেছে। আপনি আপনি ঘরের বাতিটা নিয়ে কেন চলে গেছিলেন? ও আমাকে জিজ্ঞেস করলো। আমি লোকজন খুঁজছিলাম, তোমার সাহায্যের জন্য। আমি এই বাড়িতে একা থাকি। তোমার শরীর খারাপ হলে তো মুশকিল হয়ে যাবে। হঠাৎ কেমন জানি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আসলে আমার মায়ের থেকে উত্তরাধিকার সূত্রে আমি দুর্বল হার্ট পেয়েছি। ব্যথা পেলে বা আবেগবশত এরকম আমার হয়। মনে হয় মায়ের মতোই এতেই আমার একদিন মৃত্যু হবে। আচ্ছা, আপনি কি ডাক্তার? না, আমি উকিল। আমার নাম ফ্র্যাঙ্ক অল্ডার। নমস্কার, আমি ফেলিক্স স্ট্যানিফোর্ড। ভালোই হলো আপনার সঙ্গে আলাপ হয়ে। আমার বন্ধু মিস্টার পার্সিভেল বলছিলেন যে আমাদের শিগগিরই একজন উকিল লাগবে। বেশ তো। সেটা অবশ্য মিস্টার পার্সিভেলের উপরই নির্ভর করছে। আচ্ছা, আপনি বাতি হাতে বাড়ির পুরো একতলাটা ঘুরে এলেন? হ্যাঁ।
পুরোটা? ও বেশ জোর দিয়ে জিজ্ঞেস করলো, আর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। হ্যাঁ, তাই তো মনে হলো। আশা করেছিলাম কাউকে না কাউকে পাবই। সব কটা ঘরেই ঢুকেছিলেন কি? আবার আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ও প্রশ্নটা করল। যে কটায় ঢুকতে পেরেছিলাম। ও, তাহলে তো আপনি দেখেই ফেলেছেন। এই বলে ও কাঁচটা ঝাঁকালো, ভাবটা এমন যে যা হওয়ার তা তো হয়েই গেছে। কি দেখে ফেলেছি? ওই সিল করা দরজাটা। ও হ্যাঁ, দেখেছি। আচ্ছা, ওই সিল করা দরজাটার ভেতরে কি আছে জানতে ইচ্ছে করেনি আপনার? ব্যাপারটা একটু অদ্ভুত লেগেছিল। আচ্ছা, মনে করুন আপনি এই বাড়িতে বছরের পর বছর কাটিয়ে যাচ্ছেন আর ভাবছেন ওই দরজাটার ওপারে কি আছে, অথচ ঢুকে দেখতে পারছেন না, ঢুকতে পারবেনও না। আপনি পারবেন এমন করে থাকতে? কি বলতে চাইছো? তুমি জানো না ওই ঘরের মধ্যে কি আছে? আপনি যতটা জানেন আমিও ঠিক ততটাই জানি। তাহলে দরজা খুলে দেখছো না কেন? হুম, উপায় নেই। ওর কথাবার্তায় একটা বিব্রত ভাব ছিল। হয়তো কোনো স্পর্শকাতর জায়গায় অজান্তে ঘা দিয়ে ফেলেছি। এমনিতেই আমার সাধারণ লোকের মতো অহেতুক কৌতূহল কম, কিন্তু এখানে যা ব্যাপার তাতে আমার কৌতূহল তীব্র হয়ে উঠেছে। যা হোক, এই বাড়িতে আর বেশিক্ষণ থাকার কোনো অজুহাত আপাতত নেই। ছেলেটি প্রায় সুস্থ হয়ে উঠেছে, আমিও তাই উঠে পড়লাম। আপনার বুঝি তাড়া আছে? ও জিজ্ঞেস করল। না, আমার এখন এমন কিছু কাজ নেই। তাহলে খানিকক্ষণ থাকুন না আমার সঙ্গে। আসলে কি, আমি তো একেবারে একা থাকি, কাজকর্মও কিছু নেই। লন্ডনে হয়তো এমন কোনো লোক পাবেন না যে আমার মতো জীবন কাটায়। কারো সঙ্গে কথাবার্তা বলার সুযোগও তো পাই না। আমি ঘরটির চারদিক দেখলাম। সাজানো গোছানো বিশেষ নয়, একটা সোফা কাম বেড একদিকে রাখা। মাথার মধ্যে ঘুরছে একটা বিশাল শূন্য বাড়ি, আর বিশেষ করে ওই সিল লাগানো রহস্যময় দরজাটা। প্রায় অপ্রাকৃত একটা পরিবেশ। ইচ্ছে করছিল আরও একটু খোঁজ খবর নিই। হয়তো আর খানিকক্ষণ থাকলেই আরও কিছু জানতে পারবো। ওকে বললাম যে আমার কিছুক্ষণ থাকতে ভালোই লাগবে। ও বলল, দেখুন, সাইড টেবিলে ড্রিঙ্কসের ব্যবস্থা আছে। আমি তো হাঁটতে পারছি না, সুতরাং হেল্প ইউর সেলফ। আর ট্রেতে চুরুট রাখা আছে, আমিও একটু চুরুট খাবো। আচ্ছা, এবার বলুন, আপনি তো উকিল, মিস্টার অলডার। হ্যাঁ। আর আমি কিছুই নই। পৃথিবীর সবচেয়ে অসহায় জীব হচ্ছি আমি। লাখপতির সন্তান। বিশাল সম্পদ আমার অধিকারে আসবে এই আশায় বড় হয়েছি। আর দেখুন আজ আমি কি, কপরদক্ষিণ, সম্পূর্ণ বেকার। ভাগ্যের কি পরিহাস, হ্যাঁ? আমি এই বিশাল বাড়ির মালিক, যে বাড়ি ঠিকমতো রাখার সামর্থ্যও আমার নেই। ছোট এক চিলতে জমি গাধার বদলে ঘোড়া দিয়ে চাষ করানোর মতোই হয়তো একটা কুঁড়ে ঘরই আমার পক্ষে যথেষ্ট। তাহলে বাড়িটা বিক্রি করে দিচ্ছ না কেন? সেটা সম্ভব নয়। তাহলে ভাড়ায় দিয়ে দাও। হুম, তারও উপায় নেই। আমার অবাক ভাব দেখে ও হাসল। আচ্ছা দাঁড়ান, আপনাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলি, অবশ্য যদি আপনার শুনতে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, তুমি বলো। আসলে আপনি আজ আমার যে উপকারটা করলেন তার সামান্য প্রতিদান হিসেবে অন্তত আপনার কৌতূহলটুকু তো মেটাতে পারি। আপনি হয়তো আমার বাবার নাম শুনে থাকবেন, বিখ্যাত ব্যাংকার স্ট্যানিসেল স্ট্যানিফোর্ড। ব্যাংকার স্ট্যানিফোর্ডের নাম সঙ্গে সঙ্গে আমার মনে পড়ল। বছর সাতেক আগে হঠাৎ করে তার দেশ ছেড়ে চলে যাওয়া নিয়ে অনেক কেচ্ছা কেলেঙ্কারির ঘটনা রটেছিল। বুঝতেই পারছি আমার বাবার কথা আপনার মনে পড়েছে। বাবা তার বেশ কিছু বন্ধুর টাকা ফাটকায় লাগিয়েছিলেন। সেই টাকা ডুবে যাওয়ায় বন্ধুদের এড়াতে দেশ ছেড়ে পালিয়ে যান। খুব নরম স্বভাবের সংবেদনশীল মানুষ ছিলেন আমার বাবা। বন্ধুদের প্রতি দায়বদ্ধতার জন্য তিনি ভীষণ বিচলিত হয়েছিলেন।
আইনত তিনি কোনো অপরাধ করেননি, কিন্তু পুরো ব্যাপারটায় তিনি এতই মর্মাহত হয়েছিলেন যে নিজের পরিবারের লোকেদেরও তিনি মুখ দেখাতে চাননি। পরে তিনি বিদেশ বিভুঁইয়ে মারা যান। কোথায় মারা যান তাও আমরা জানি না। তোমার বাবা মারা গেছেন? আমার কাছে আমার বাবার মৃত্যুর কোনো প্রমাণ নেই, কিন্তু ফাটকায় লগ্নি করা সেই টাকা আবার উদ্ধার হয়েছে। বেঁচে থাকলে উনি নিশ্চয়ই সসম্মানে ফিরে আসতেন, কিন্তু মনে হয় গত 2 বছরের মধ্যে কোনো সময়ই তার মৃত্যু হয়েছে। কেন? গত 2 বছরের মধ্যেই কেন? কেননা তার শেষ চিঠি পেয়েছিলাম 2 বছর আগে। চিঠিতে উনি ওর ঠিকানা জানাননি? চিঠিটা এসেছিল প্যারিস থেকে, কিন্তু কোনো ঠিকানা ছিল না। ওই সময়ই আমার মা মারা যান, তখনই বাবার চিঠিটা এসেছিল। আমাকে কিছু উপদেশ আর কিছু নির্দেশ দিয়েছিলেন। তারপর থেকে বাবার আর কোনো খবর নেই। তার আগে কখনো বাবার খবর পেয়েছিলে? হ্যাঁ, এবং এই সিল লাগানো দরজার রহস্যটা শুরু তখন থেকেই। টেবিলটা একটু আমার দিকে ঠেলে দিন না। এই এইখানেই আমার বাবার চিঠিগুলো রাখা আছে। মিস্টার পার্সিভাল ছাড়া আপনিই একমাত্র ব্যক্তি যিনি এই চিঠিগুলো দেখছেন। কিছু মনে করো না, মিস্টার পার্সিভেলকে? উনি ছিলেন আমার বাবার একান্ত সচিব, এবং প্রথমে মায়ের, এবং তার উপরে এখন আমার বন্ধু এবং উপদেষ্টা। মিস্টার পার্সিভাল না থাকলে আমাদের যে কী অবস্থা হতো তা ভাবতেও পারি না। উনি ছাড়া বাবার চিঠিগুলো আর কেউ দেখেননি। এই দেখুন প্রথম চিঠি, 7 বছর আগে লেখা, দেশ ছাড়ার দিন। নিজেই পড়ে নিন। চিঠিটা আমি পড়ে দেখলাম। ওটা ফেলিক্সের মাকে লেখা। 4 জুন 1887। তোমাকে আমার ব্যবসার ব্যাপারে কখনো কিছু বলিনি, কেননা ডক্টর উইলিয়াম আমায় বলেছিলেন যে তোমার হার্ট খুবই দুর্বল। কোনো রকম উত্তেজনা তোমার পক্ষে বিশেষ ক্ষতিকারক হতে পারে, কিন্তু এখন পরিস্থিতি এমন যে তোমাকে বলতে বাধ্য হচ্ছি। আমার ব্যবসার অবস্থা খুবই খারাপ। এই কারণে আমি কিছুদিনের জন্য তোমাদের ছেড়ে চলে যাচ্ছি, তবে অবশ্যই যত শীঘ্র সম্ভব চলে আসব। আমাদের এই বিচ্ছেদ অতি অল্প সময়ের জন্য, সুতরাং এই নিয়ে ভেবে তুমি শরীর খারাপ করো না। আমার একটা বিশেষ অনুরোধ আছে, চেষ্টা করো কোনো মতেই যেন এই অনুরোধ পালনে কোনো অন্যথা না হয়। লনে যাওয়ার প্যাসেজে আমার যে ডার্ক রুমটা আছে, যেখানে আমি ফটোগ্রাফির কাজ করি, সে ঘরে এমন কিছু জিনিস আছে যেগুলি আমি গোপন রাখতে চাই, তবে সেগুলির সঙ্গে কিন্তু কলঙ্কজনক কিছু জড়িয়ে নেই। তা সত্ত্বেও আমি চাই তুমি বা ফেলিক্স অবশ্যই আমার এই অনুরোধ রাখবে। ফেলিক্সের বয়স যখন 21 বছর হবে তখন ও ওই ঘরে ঢুকতে পারে, তার আগে নয়। এখন তোমার কাছ থেকে বিদায় নিই। আমার এই অল্প দিনের অনুপস্থিতিতে যে কোনো ব্যাপারে পরামর্শ নিতে গেলে মিস্টার পার্সিভেলের সঙ্গে যোগাযোগ করো। ওর ওপর আমার অগাধ আস্থা। তোমাকে আর ফেলিক্সকে এভাবে ছেড়ে যেতে খুবই খারাপ লাগছে, কিন্তু বিশ্বাস করো আমি নিরুপায়। ইতি তোমার স্ট্যানিসেলস। আমার চিঠি পড়া শেষ হলে ফেলিক্স খানিকটা কৈফিয়ত দেওয়ার সুরে বলল, আমাদের পারিবারিক ব্যাপার আলোচনা করে হয়তো আপনার অনেকটা সময় নষ্ট করলাম। ধরে নিন আপনি সব কিছু একটা লয়ার হিসেবেই শুনলেন। অনেক বছর ধরে কাউকে এই কথাগুলো বলতে চাইছিলাম। আমাকে বিশ্বাস করে এত কিছু বললে এতেই আমি খুশি। তাছাড়া পুরো ব্যাপারটা বেশ কৌতূহল জাগায়। জানেন, আমার বাবার সত্যের প্রতি একটা বিশেষ আকর্ষণ ছিল, এবং সেই আকর্ষণ এমনই ছিল যে মাঝে মাঝে সেটা প্রায় মানসিক রোগের পর্যায়ে চলে যেত। কখনো তিনি মিথ্যে কথা বলতেন না। সুতরাং তিনি যখন বলেছিলেন যে মায়ের সঙ্গে শিগগিরই আবার দেখা করবেন এবং ডার্করুমে কোনো কলঙ্কজনক ব্যাপার নেই, বাবা নিশ্চয়ই সেগুলো সত্যি কথাই বলেছিলেন। কিন্তু তাহলে ওই ঘরে কি থাকতে পারে? সেটা আমার বা মায়ের কল্পনারও বাইরে।
বাবার কথা মতো আমরা দরজায় সিল লাগিয়ে দিয়েছিলাম এবং সেই সিল এখনও লাগানো আছে। বাবার অন্তর্ধানের পর মা বছর 5 বেঁচে ছিলেন, যদিও ডাক্তাররা ভেবে নিয়েছিলেন যে মা বেশি দিন বাঁচবেন না। মায়ের হার্টের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। বাবা যাওয়ার পর প্রথম কয়েক মাসে মাকে লেখা বাবার 2টো চিঠি এসেছিল। দুটোই প্যারিস থেকে পোস্ট করা, কিন্তু কোনো ঠিকানা নেই এবং 2টো চিঠি ছিল ছোট। বক্তব্য একই, চিন্তা করো না, শিগগির দেখা হবে। এরপরে মায়ের মৃত্যু পর্যন্ত আর কোনো চিঠি আসেনি। তারপরে আমাকে একটা চিঠি লিখেছিলেন। তার বক্তব্য এতটাই ব্যক্তিগত যে চিঠিটা আমি আপনাকে দেখাতে পারছি না। চিঠিতে মোটামুটিভাবে বলেছিলেন যে আমি যেন তাকে খারাপ মানুষ না ভাবি। আমায় অনেক উপদেশ দিয়েছিলেন এবং এও বলেছিলেন যে মায়ের মৃত্যুর পর ওই ঘরটার দরজা বন্ধ রাখার যৌক্তিকতা অনেকটা কমে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমার 21 বছর বয়স না হওয়া অবধি ওই ঘর না খোলাই ভালো। ঘর খুললে অত্যন্ত বেদনাদায়ক পরিস্থিতির উদ্ভব হতে পারে, বরং অপেক্ষা করলে সময়ের প্রভাবে ওই পরিস্থিতি সামলে নেওয়া সম্ভব হবে। আর বলেছিলেন ওই ঘরের দায়িত্ব আমার উপর থাকলো। সুতরাং বুঝতেই পারছেন, চরম দারিদ্রতা সত্ত্বেও আমি এই বাড়ি কেন বিক্রি করতে পারিনি বা ভাড়া দিতে পারিনি। বন্ধক তো রাখতে পারতে। বাবা বাড়িটা আগেই বন্ধক রেখেছেন। পুরো পরিস্থিতিটাই খুব অদ্ভুত। আমি আর আমার মা এতকাল আসবাবপত্র বিক্রি করেই চালিয়েছি। চাকর বাকরদের একে একে বিদায় করা হয়েছে। আপাতত আমি এই একটা ঘরেই থাকি, আমাকে দেখাশোনা করার কেউ নেই। তবে আর মাত্র 2টো মাস অপেক্ষা করতে হবে। তার মানে? আমার 21 বছর হতে আর 2টো মাস বাকি মাত্র। তারপরেই আমার কাজ ওই ঘরের দরজাটা খোলা, আর দ্বিতীয় কাজ বাড়িটা বিক্রি করে দেওয়া। আচ্ছা, ফাটকায় লাগানো টাকা যখন উদ্ধার হয়ে গিয়েছিল তখন তোমার বাবা ফিরে এলেন না কেন? আমার ধারণা বাবা নিশ্চয়ই ততদিন গত হয়েছেন। আচ্ছা, তুমি বললে দেশ ছেড়ে যাওয়ার আগে তোমার বাবা আইনত দণ্ডনীয় কোনো অপরাধ করেননি। হ্যাঁ। তাহলে তোমার মাকে সঙ্গে নিয়ে যাননি কেন? জানি না। নিজের ঠিকানা গোপন করার কারণ কি হতে পারে বলে মনে করো? তাও বলা কঠিন। তোমার মা মারা গেলেন, তাঁর শেষকৃত্যও হয়ে গেল, তবুও তোমার বাবা ফিরে এলেন না কেন? জানি না। দেখো, একজন পেশাদার উকিল হিসেবে তোমাকে এইটুকু বলতে পারি যে তোমার বাবার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পেছনে অবশ্যই কোনো গুরুতর কারণ ছিল। যদিও তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ ছিল না, তিনি হয়তো জানতেন কোনো প্রমাণ পাওয়া গেলে ব্যাপারটা থানা আদালত অবধি গড়াতে পারে। সুতরাং তিনি দেশের বাইরে চলে যাওয়াটাই সমীচীন মনে করলেন। তা ছাড়া তো আর কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা পাচ্ছি না। ফেলিক্স আমার এই ব্যাখ্যা শুনে স্বভাবতই একটু ক্ষুণ্ণ হলো। আমায় ঠান্ডা গলায় বলল, আপনি আমার বাবাকে চিনতেন না। যখন আমাদের ছেড়ে যান তখন আমি খুবই ছোট, কিন্তু বিশ্বাস করুন, বাবাই আমার আদর্শ। বাবার দোষ ছিল একটাই, তিনি একটু স্পর্শকাতর মানুষ ছিলেন, আর নিজের স্বার্থ নিয়ে কখনো ভাবেননি তিনি। তার মাধ্যমে কারুর আর্থিক ক্ষতির কথা তিনি ভাবতেই পারতেন না। তাঁর আত্মসম্মান বোধ ছিল অত্যন্ত প্রখর। সুতরাং তার অন্তর্ধানের কারণ খুঁজতে গিয়ে তার এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ভুলে গেলে আমাদের চলবে না। দেখো ফেলিক্স, কিছু মনে করো না, আমি তো বাইরের লোক, একটা নিরপেক্ষ মত দিলাম এইমাত্র। যাক, এবারে উঠি, অনেকটা হাঁটতে হবে এখন। সমস্ত ঘটনাটা এমনই যে এর শেষটুকু জানার কৌতূহলে থাকব। হ্যাঁ, আপনার কার্ডটা রেখে যান। নমস্কার, বলল ফেলিক্স। আমার কার্ড রেখে শুভরাত্রি জানিয়ে রওনা দিলাম। বেশ কিছুকাল আর কোনো খবর পেলাম না। একদিন দুপুরে আমার অফিসে বেয়ারা একটা কার্ড দিয়ে গেল। মিস্টার J.H. পার্সিভেল নামের একজন আমার সঙ্গে দেখা করতে চান। একটু পরেই ঘরে ঢুকলেন তিনি। বয়স বছর 50, ছোটোখাটো চেহারা, চোখ দুটো কিন্তু উজ্জ্বল। ফেলিক্স স্ট্যানিফোর্ডের কাছে আপনি আমার নাম নিশ্চয়ই শুনে থাকবেন, উনি বললেন। অবশ্যই,
আমার মনেও আছে। ফেলিক্স আপনাকে ওর বাবার অন্তর্ধান এবং একটা সিল করা ঘরের কথা নিশ্চয়ই বলে থাকবে। হ্যাঁ। তাহলে আপনি নিশ্চয়ই এটাও জানেন যে ফেলিক্সের 21 বছর বয়স হলে ওই ঘরটা খোলার অনুমতি দিয়েছিলেন ওর বাবা। জানি। আজই ফেলিক্সের 21 বছর হলো। ঘরটা খুলেছেন? উৎসাহের সঙ্গে জিজ্ঞেস করলাম। না, এখনো খুলিনি। গম্ভীরভাবে বললেন মিস্টার পার্সিভাল। আমার মনে হয় দরজাটা খোলার সময় একজন সাক্ষী উপস্থিত থাকা দরকার। আপনি সাক্ষী হিসেবে থাকতে চান? স্বচ্ছন্দে। দিনের বেলা আপনি আর আমি দুজনেই ব্যস্ত। রাত 9টায় যদি আমরা ওই বাড়িতে গিয়ে পৌঁছাই। নিশ্চয়ই আসবো। তাহলে ওই কথাই রইল, আমরা আপনার জন্য অপেক্ষা করব। এই বলে মিস্টার পার্সিভাল বিদায় নিলেন। রাতে আমি পৌঁছলাম ওর বাড়িতে। ফেলিক্সের ছোট ঘরটিতে ওরা দুজনে আমার জন্য অপেক্ষায় বসেছিল। ফেলিক্সকে স্বভাবতই খুব নার্ভাস দেখাচ্ছিল, কিন্তু মিস্টার পার্সিভালের বিশেষ উত্তেজিত ভাব দেখে অস্বাভাবিক লাগলো। ওর মুখ লালচে, হাতগুলো অস্থিরভাবে নড়াচড়া করছে। ফেলিক্স আমাকে দেখে বিশেষ খুশি হয়ে ধন্যবাদ জানালো। তারপরে সে পার্সিভালকে বলল, আর দেরি করে লাভ কি, চলুন, যা হওয়ার তাড়াতাড়ি হয়ে যাক। পার্সিভাল বাতিটা হাতে নিয়ে আগে চললেন, কিন্তু দরজাটার কাছে পৌঁছানোর আগেই প্যাসেজে দাঁড়িয়ে পড়লেন। ওর হাত এত কাঁপছিল যে বাতির আলোর ছায়া দেয়ালে ওঠানামা করছিল। একটু ভাঙা গলায় পার্সিভাল বললেন, মিস্টার স্ট্যানিফোর্ড, আপনি মন শক্ত করুন। সিল ভেঙে দরজা খোলার পর যাতে কোনো মানসিক আঘাত না পান সেজন্য প্রস্তুত হয়ে নিন। কি থাকতে পারে ওই ঘরে পার্সিভাল? আপনি কি বলতে চাইছেন আমি ভয় পাবো? না মিস্টার স্ট্যানিফোর্ড, কিন্তু আমাদের তো তৈরি থাকা দরকার, মানে মন শক্ত করা চাই। আপনার যাতে কিছু। পার্সিভাল তার শুকনো ঠোঁট ভিজিয়ে অতি কষ্টে টুকরো টুকরো করে কথাগুলো বলছিলেন। তখনই আমি স্পষ্ট বুঝলাম যে পার্সিভাল জানেন ওই ঘরে কি আছে, এবং যা আছে তা ভয়ানক ও বীভৎস। এই দিন মিস্টার স্ট্যানিফোর্ড, চাবি, কিন্তু আমার সতর্কবাণীটা মনে রাখবেন। পার্সিভালের হাত থেকে চাবির গোছাটা ফেলিক্স ছিনিয়ে নিল। তারপর বিবর্ণ সিলটির নিচে একটা ছুরি ঢুকিয়ে এক ঝটকায় সিলটি উঠিয়ে ফেলল। বাতিটা পার্সিভালের হাতে কাঁপছে, তাই আমি বাতিটা হাতে নিয়ে চাবির ফুটোর ওপর আলো ফেললাম, আর ফেলিক্স একটার পর একটা চাবি দিয়ে দরজাটা খোলার চেষ্টা করতে লাগলো। হঠাৎ একটা চাবি লেগে গেল, আর দরজাটা এক ধাক্কায় খুলে গেল। আর তারপরেই ফেলিক্স ঘরের ভেতরে এক পা গিয়ে একটা আর্তচিৎকার করে জ্ঞান হারিয়ে আমাদের পায়ের কাছে পড়ে গেল। আমিও যদি পার্সিভালের সতর্কবাণী না শুনতাম বা ভয়াবহ কোনো কিছু সহ্য করার জন্য তৈরি হয়ে না থাকতাম, তাহলে বাতিটা হয়তো আমার হাত থেকেও পড়ে যেত। ঘরটায় কোনো জানলা বা আসবাবপত্র নেই। একটা ফটোগ্রাফির ল্যাবরেটরির মতো সাজানো। এক পাশে একটা সিঙ্ক ও তাতে একটা কল লাগানো। একটা তাকে কিছু শিশি ও বোতল রাখা, এবং ঘরের মধ্যে তীব্র অস্বস্তিকর একটা গন্ধ, কিছুটা কেমিক্যালের, কিছুটা জান্তব। আমাদের সামনে একটা টেবিল ও চেয়ার রাখা আছে। আমাদের দিকে পিছন ফিরে একজন ওই চেয়ারে বসে যেন কিছু লিখছে। মানুষটির দেহরেখা ও ভঙ্গি একদম জীবন্ত মানুষের মতো, কিন্তু তার উপর আলো পড়তেই আতঙ্কে আমার মাথার চুল খাড়া হয়ে গেল। লোকটির ঘাড় আমার কবজির মতো সরু, ঘাড়ের চামড়া কোঁচকানো কালো, তার শরীরের ওপর ধুলোর পুরু প্রলেপ, ঘন হলদেটে সেই ধুলো। চুল, কাঁধ ও হলদে কুঁচকে যাওয়া হাত সবেতেই ধুলোর প্রলেপ। মাথাটি ঝুঁকে পড়েছে বুকের ওপর, তার কলমটি একটি বিবর্ণ কাগজের ওপর পড়ে আছে। ও মাই গড মিস্টার স্ট্যানিফোর্ড, এই আমার মালিক। পার্সিভাল এই বলেই কেঁদে উঠলেন এবং তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। ইনি মিস্টার স্ট্যানিসেল স্ট্যানিফোর্ড? আমি অবাক বিস্ময়ে বললাম। এইখানে উনি
7 বছর বসে আছেন, 7টি বছর। কেন এমন করলেন উনি? কত অনুরোধ করেছিলাম, পায়ে ধরেছিলাম, তাও আমার কথা শোনেননি। ওই দেখুন, টেবিলে একটা চাবিও পড়ে আছে। ভেতর থেকে দরজায় চাবি লাগিয়ে দিয়েছিলেন। এই দেখুন, কিছু লিখে রেখে গেছেন, ওটা দেখতে হবে। হ্যাঁ, ওই কাগজটা নিয়ে নিন আর ভগবানের দোহাই এই ঘর থেকে বেরিয়ে আসুন। আমি বললাম, এই ঘরের হাওয়া বিষাক্ত। আসুন স্ট্যানিফোর্ড, বেরিয়ে আসুন। আতঙ্ক বিহ্বল ফেলিক্স স্ট্যানিফোর্ডের দুহাত দুজনে ধরে ওকে কিছুটা টানতে টানতে কিছুটা বয়ে আমরা ঘর থেকে বেরিয়ে এলাম। জ্ঞান ফিরে আসার পর ফেলিক্স বলল, উনিই আমার বাবা, মৃত অবস্থায় চেয়ারে বসে। পার্সিফাল, আপনি নিশ্চয়ই সব কিছু জানতেন না? তাই আপনি ওই ঘরে ঢোকার আগে আমাকে সতর্ক করেছিলেন? হ্যাঁ মিস্টার স্ট্যানিফোর্ড, আমি জানতাম। আমি ভালো ভেবেই সব কিছু করেছি, কিন্তু আমার অবস্থাটা যে কি সেটা একবার বিবেচনা করে দেখুন। 7 বছর ধরে আমি জানি আপনার বাবা ওই ঘরে মরে পড়ে আছেন। আপনি সব কিছু জেনেও আমাদের কিছু বলেননি? আমার উপর রাগ করবেন না মিস্টার স্ট্যানিফোর্ড। আবারও বলছি, এই ঘটনায় আমার ভূমিকাই ছিল সবচেয়ে কঠিন। ততক্ষণে ব্র্যান্ডির প্রভাবে ফেলিক্স একটু সুস্থ হয়েছে। ও বলল, আমার মাথা ঘুরছে, আমি কিছুই বুঝতে পারছি না। এই বলে ফেলিক্স টলতে টলতে গিয়ে বোতল থেকে খানিকটা ব্র্যান্ডি খেলো। আমার মাকে আর আমাকে লেখা বাবার চিঠিগুলো তাহলে কি জাল? না, চিঠিগুলো আপনার বাবাই লিখেছিলেন, এবং আপনাদের ঠিকানাও ওঁরই হাতের লেখা। আমাকে ওগুলো দিয়েছিলেন ডাকবাক্সে ফেলার জন্য। আপনার বাবা আমার মালিক ছিলেন, এবং কর্মচারী হিসেবে তাঁর আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। মিস্টার স্ট্যানিফোর্ড, আপনি তো জানেন যে আপনার বাবা একটা সময় বিশেষ বিপদে পড়েছিলেন। উনি ভেবেছিলেন অনেকের কষ্টার্জিত সঞ্চয় ওঁর গাফিলতির ফলে ডুবতে বসেছে। তখন উনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন। মিস্টার স্ট্যানিফোর্ড, আপনি ভাবতে পারবেন না আপনার বাবার এই সিদ্ধান্ত বদলানোর জন্য আমি কি কি না করেছি। অনুরোধ, উপরোধ, জবরদস্তি সব কিছু করেছি আমি, কিন্তু তিনি মনস্থির করে ফেলেছিলেন। আমাকে শুধু বলেছিলেন যে ওর মৃত্যুটা সহজ হবে না বেদনাদায়ক হবে সেটা নির্ভর করছে আমার উপর। আমি বুঝতে পেরেছিলাম যে ওর কথায় কোনো নড়চড় হবে না। শেষ পর্যন্ত আমাকে মেনেই নিতে হয় ওর অনুরোধ, আর ওর কথা মতো আমি সব কিছু করতে রাজি হয়ে যাই। ওর চিন্তার কারণ একটাই ছিল। লন্ডনের এক ডাক্তার তাঁকে বলেছিলেন যে তাঁর স্ত্রীর হৃদযন্ত্র খুবই দুর্বল এবং সামান্য মানসিক আঘাতেই তা বন্ধ হয়ে যেতে পারে। স্বামী হিসেবে উনি এমন কিছুই করতে চাননি যাতে স্ত্রীর মৃত্যু হয়। এদিকে নিজের জীবনও তাঁর কাছে দুর্বিষহ হয়ে উঠেছিল। কি করে স্ত্রীর কোনো রকম ক্ষতি না করে নিজের জীবন শেষ করা যায়, এই ছিল তাঁর লক্ষ্য। আপনি এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন উনি কি রাস্তা নিয়েছিলেন। আপনার মা যে চিঠি পান সেটা আপনার বাবারই লেখা। চিঠিতে যা লেখা ছিল তা সবই সত্য। উনি লিখেছিলেন যে আপনার মায়ের সঙ্গে শিগগিরই ওর দেখা হবে। তার মানে উনি কয়েক মাসের মধ্যেই আপনার মায়ের মৃত্যুর সম্ভাবনা ইঙ্গিত করেছিলেন। আপনার মায়ের আসন্ন মৃত্যু সম্বন্ধে উনি এতই নিশ্চিত ছিলেন যে আপনার মাকে মাত্র 2টো চিঠি লিখে রেখে যান, কিছুদিন ব্যবধান রেখে পাঠানোর জন্য। কিন্তু আপনার মা 5 বছর বেঁচে ছিলেন, কিন্তু তাকে পাঠানোর জন্য আর চিঠি ছিল না। আপনার বাবা আর একটা চিঠি লিখে গেছিলেন, যেটা আপনার মায়ের মৃত্যুর পর আপনাকে পাঠাতে বলেছিলেন। এই 3টে চিঠি আমি প্যারিসে গিয়ে ডাকবাক্সে ফেলেছিলাম, যাতে সকলে নিঃসন্দেহ হয় যে আপনার বাবা বিদেশে আছেন। উনি আমাকে বলে গিয়েছিলেন কাউকে কিছু না জানাতে, তাই আমিও চুপ করেই থেকেছি। আমি তার বিশ্বস্ত কর্মচারী ছিলাম। উনি ভেবেছিলেন 7 বছর পরে ওর মৃত্যুর সংবাদটা ওর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেকেই সহজে সামলে নেবে। উনি সর্বদা এবং সবাই এর সুযোগ সুবিধে ভেবেই কাজ করতেন।
আমরা চুপচাপ এতক্ষণ পার্সিভালের কথা শুনছিলাম। নৈশব্দ ভেঙে প্রথম কথা বলল ফেলিক্স। না মিস্টার পার্সিভাল, আপনার কোনো দোষ নেই। আপনি আমার মাকে মানসিক আঘাত থেকে রক্ষা করেছেন এবং তাই উনি আরও কটা বছর বেঁচে ছিলেন। ওই কাগজটা কি? আপনার বাবা মৃত্যুর সময় বসে এইটাই লিখেছিলেন। পড়ে শোনাবো? পড়ুন। বিষটা খেয়েছি এবং বেশ বুঝতে পারছি যে সেটা আমার শিরায় শিরায় ছড়িয়ে যাচ্ছে। অনুভূতিটা অদ্ভুত, কিন্তু কোনো যন্ত্রণা নেই। আমার ইচ্ছা অনুযায়ী যদি সব কিছু হয়, তাহলে এই লেখা যখন কেউ পড়বে, ততদিনে আমার মৃত্যুর পর বেশ কয়েক বছর কেটে যাবে। আমার কাছে যারা লগ্নির জন্য টাকা দিয়েছিল, তারা এতদিনে নিশ্চয়ই আমার প্রতি তাদের বিরূপতা ভুলে গিয়ে থাকবে। আর ফেলিক্স, তুমিও এই পারিবারিক কলঙ্কের জন্য আমায় ক্ষমা করো। ঈশ্বর আমার এই ক্লান্ত আত্মাকে বিশ্রাম দিন।